ভূতের গল্প থাবা শেষ পর্ব। আমি মুখ বুজে প্রথমে সাইকেলে চড়ে বসলাম, তারপর প্যাডেল করতে আরম্ভ করলাম। এবারেও সেই একই কাণ্ড, সাইকেল টানতে গিয়েও টানতে পারলাম না, কোনো রকম গড়িয়ে চলল যা। হঠাৎই আমার বাম কাঁধে ঠিক সেই জায়গায় আর পেটের ডান দিকে আবারও তীব্র ঠান্ডা থাবার উপস্থিতি অনুভব করলাম। অশরীরীটা আমাকে দুহাতে চেপে ধরেছে। দেহের ওই দুই স্থানের মাংসপেশি যেন জমে বরফ হয়ে গেল। এবার দেখলাম সাইকেলটা সজোরে ছুটছে। বুঝতে পারলাম না কোনো দিকে ছুটে চলেছি আমরা। সাইকেলটা থামানোর জন্য সজোরে ব্রেক কষলাম, তবুও থামাতে পারলাম না। গাছপালা ঘরবাড়ি ফুডে সাইকেল এগিয়ে যেতে থাকল। একসময় সাইকেলটা ৩ মাথা রাস্তার মোড়ে এসে পড়ল। চিনতে পারলাম আমি সেই রাস্তা, এটাই তো সীতাগঞ্জ মোড়। মোড়ের বামহাতি রাস্তাটায় নামলেই আর ১০-১৫ মিনিটের পথ। প্রথমে পড়বে সেই ফাঁকা মাঠ, তারপরই আমার গ্রাম। মনে পড়ল মাঠের মাঝখানের ভৌতিক শ্মশানটার কথা। কত না আজব, কত না ভয়ঙ্কর সব কান ছোটবেলা থেকে শুনে এসেছি তাকে ঘিরে। গায়ের লোকেদের বলতে শুনেছি ওই শ্মশানে গভীর অমাবস্যার রাতে নাকি সারারাত জুড়ে চলে ভূতেদের তাণ্ডব। তারা পথিককে ভুলপথে চালিত করে মজা দেখে, আর তাদের থলির ভেতর থাকা খাবারদাবার, ফলমূল সবই আত্মসাৎ করে ফেলে। ঘণ্টা খানেক আগে অবধি আমি স্কুল রটনাগুলোকে এতটুকুও পাত্তা দিইনি, কিন্তু আজ এই গভীর অমাবস্যার রাতে দাঁড়িয়ে এক বিভৎস নতুন অভিজ্ঞতার শিকার হলাম। ঘটনাটনা আর বিশ্বাস অবিশ্বাসের মাঝের সুদীপ প্রাচীরটা যেন নিমেষেই এক উন্মত্ত সাগরের ঢেউয়ে বরফের মতো গলে গেল। অবশেষে এসে পৌঁছালাম শ্মশানের রাস্তাটায়। বহুদিনের চেনা পথটা আজ যেন অচেনা ঠেকছে। কিছুক্ষণ আগে অবধি চারিদিকটা ছিল ঘন অন্ধকারে ঢাকা, কিন্তু এ পথে পৌঁছে দেখি কোথা থেকে মৃদু মৃদু সব আলো পড়েছে বড় বড় বটসত্ত্বশাওড়া গাছের চূড়াগুলোতে। কি বিভৎস গা ছমছমে সে আবহাওয়া! কোনো একদল অশরীরী অতিথির অপেক্ষায় শ্মশানটা যেন সেজেগুজে বসে রয়েছে। সাইকেলের কেরিয়ার জুড়ে বিরাজমান অশরীরীটা তখন আর অতটা ভীতির সঞ্চার করছিল না। তার ঠান্ডা হাতের থাবাটাকেও আমার দেহ মানিয়ে উঠেছিল। মনে মনে ভাবলাম, একবার এই মাঠ পেরোতে পারলে বাঁচি। পেছনের অশরীরীটা কোথায় চলেছে, আমার সাথে সাথেই বাড়ি অবধি যাবে নাকি কে জানে। এই স্কুল ভাবতে ভাবতেই হঠাৎই এক জোরালো ঠেলা খেয়ে আমি সাইকেল থেকে ছিটকে রাস্তা দিয়ে গড়িয়ে পড়লাম শ্মশানের উল্টো দিকের নিচু মাঠে। মাঠের মাঝে চিত হয়ে পড়েই দেখলাম রাস্তার পাশে ঝুলে থাকা বটের ডালটা ধরে কেউ যেন হুডমুড করে গাছে চড়ে বসল। এতক্ষণ সঙ্গে সঙ্গে আসা অশরীরীটাই হবে বোধ হয়। তারপরই হঠাৎ শ্মশানের সমস্ত গাছপালা জুড়ে এক জোরালো আলোড়ন শুরু হল, সাথে বিকট সব চিৎকার। সহস্র অশরীরীর দাপাদাপিতেই বোধ হয় গাছের ডালগুলো হুডমুড করে একসাথে ভেঙে পড়ল। মাঠঘাট সব কাঁপতে শুরু করল, আর ঘাস বিছানো সমতল মাঠটা অজস্র ফাটলে ভরে গেল। পায়ে ভর দিয়ে উঠে দাঁড়ানোর সামর্থ্য ছিল না আমার, তবু বহু কষ্টে কোনোরকম উঠে কাতরাতে কাতরাতে বাড়ি ফিরলাম। মুখ হাতপাটা ভালো করে ধুয়ে নরম বিছানায় শরীরটাকে টানটান করে মিলে দিলাম। সারা দেহে অসহ্য ব্যথা। থার্মোমিটারে দেহের তাপমাত্রা ধরা পড়ল ১০৫ ডিগ্রি ফারেনহাইট। পরদিন সকালে ঘুম থেকে উঠে দেখলাম গায়ে ব্যথার বিন্দুমাত্রও নেই, শরীরের তাপমাত্রাও পুরোপুরি স্বাভাবিক। কালকের ঘটনাটাও আর অতটা দগ্ধে ঠেকছে না। দেখলাম আমার সাইকেলের কিছু কিছু অংশ বেঁকে গেছে। ইতিমধ্যে মা হাতে ব্যাগটা দিয়ে গেল বাজারে যাওয়ার জন্য। আমিও তৎক্ষণাৎ ব্রাশটা সেরে নিয়ে বাজারে বেরিয়ে পড়লাম। হাতটা বসে সীতাগঞ্জ মোড়ে, সেখানেই চলেছি। সেই একই পথ। কয়েক মিনিট পর শ্মশানের রাস্তাটায় এসে পৌঁছালাম। সাইকেল থামিয়ে শ্মশানটাকে ভালো করে দেখতে লাগলাম, কিন্তু সেখানে অস্বাভাবিক কিছুই খুঁজে পেলাম না। গাছগুলো আগের মতোই ডালপালা ছড়িয়ে দাঁড়িয়ে আছে, আর ঘাস বিছানো মাঠটাও রয়েছে আগেরই মতো সমতল। আমি আর কিছুই ভাবতে পারলাম না, মাথাটা আবার ভার হয়ে আসতে থাকল। শ্মশানটা ছেড়ে আসার সময় দেখি মাঠের গাছপালা, বেটে বেটে ঘাস আর লোহার চুল্লিটা আমার দিকে ঘাট ফিরে সমানে হেসে চলেছে।